ছেলেমেয়েরা তোমরা আসছো, লাইভে আসছো? আর একটু দেখো দেখা যায় কিনা, আমাকে একটু কমেন্টস করে একটু জানাও ক্লিয়ার কিনা বোর্ড। বোর্ড ক্লিয়ার কিনা একটু জানাও কমেন্টসে, দেখা যায় কিনা। দেখো পৃথিবী কিন্তু একসময় স্বাভাবিক হয়ে যাবে, ঠিক আছে? আবার যে যার মতো নিজের জায়গায় ফিরে আসবে। তুমি পিছিয়ে যাবা। কেন তুমি পিছিয়ে যাবা? যে দেখো, আমি তোমাদের সেকেন্ড ইয়ারের এই রিভিশন পরীক্ষাগুলো নেওয়ার জন্য যে ফার্স্ট ইয়ারের যে অধ্যায়গুলো হয়ে গেছে সেগুলো পরীক্ষা নেওয়ার জন্য গুগল ক্লাসরুমে তোমরা মোটামুটি দেখলাম গুগল ক্লাসরুমে 250 জনের বেশি জন যোগ দিয়েছো, কিন্তু নিয়মিত তোমরা পরীক্ষা দিচ্ছ না। পরীক্ষা কিন্তু প্রতিদিন হয় না। দেখো আমি কিন্তু অনেক গ্যাপ দিয়ে পরীক্ষা নিই, রিভিশন পরীক্ষাগুলো। তোমাদের তো এখন অনেক সময়, তোমরা এখন পরীক্ষাগুলো দিয়ে পুরাতন পড়াগুলো একটু ঝালাই করো। আর দশম অধ্যায় তো নতুন পড়া, এখানেও দেখলাম যে পরীক্ষা আজকে অবশ্য সারাদিন সময় আছে, পরীক্ষার সময় এখনো যায়নি। তো তোমরা এখনো যারা পরীক্ষা দাওনি পরীক্ষা দাও, কারণ দেখো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমরা আশাবাদী, আমরা আশা করছি আজ না হলে কাল হবে, 2 মাস পরে হবে, এই বছর না হলে সামনে বছর হবে। কিন্তু তুমি পিছিয়ে যাবা, তুমি যদি এই চর্চার মধ্যে না থাকো তুমি পিছিয়ে যাবা। এ কারণে কিন্তু পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। তুমি পরীক্ষাগুলো দাও আর কন্টিনিউ ক্লাসগুলো করো, হ্যাঁ, এটা তোমার লস হবে না। আমি আজকে একটু পুরাতন পড়াতে ফিরে যাই। দেখো তোমরা একটু এই পড়া আমি কিন্তু গত এটাই পড়ি আমি কিন্তু শেষ করেছিলাম। 17ই মার্চ আমাদের বন্ধ হয়ে গেল, সেই শেষ দিন কিন্তু আমরা এটা পড়িয়েছিলাম। তোমরা দেখো, আমি বলেছিলাম যে এটা একটা মূলের অন্তঃগঠনের চিত্র, আর এটা একটা কাণ্ডের জন্য আমরা দুটো চিত্র ধরে নিয়েছিলাম, ঠিক আছে? তোমরা সব চিনো, এগুলো জানো যে মূল হলে এটা হলো মূল ত্বক, মূল ত্বক, আর কাণ্ড হলে এটা হলো কাণ্ডত্বক, এটা কাণ্ডত্বক। এগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম। পুরানো পড়া রিভিশন দিয়ে আমি নতুন অংশ শুরু করছি। তোমাদেরকে বলেছিলাম মূল থেকে সব সময় যে উদ্ভিদই হোক, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, যে উদ্ভিদই হোক না কেন, সকল উদ্ভিদের মূলের ত্বকে মূল রোম থাকবে, এটা মূল রোম। তাহলে যেটা কথা দাঁড়ালো যে মূল মানেই মূল রোম আছে, সেটা মূল একবীজপত্রীর হোক আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হোক, মূল মানেই মূল রোম, এবং সেটা এক কোষী, গোটাটা মিলে একটাই কোষ। তাহলে মূল রোম সর্বদা এক কোষী। কাণ্ড মানে কাণ্ডরোম থাকবে এমন কোনো কথা নাই। ভালো করে কথাগুলো আমি বলেছিলাম, কথাগুলো যদিও কাণ্ড মানে কাণ্ডরোম থাকবে এমন কোনো কথা নাই। একবীজপত্রী কাণ্ডের কাণ্ডরোম থাকে না, একবীজপত্রী কাণ্ডের কাণ্ডরোম থাকে না। দ্বিবীজপত্রী কাণ্ডের কাণ্ডরোম থাকে, কিন্তু সেটা হয় বহুকোষী। কাণ্ডরোম হয় বহুকোষী, ঠিক আছে? কাণ্ডরোম বহুকোষী। তাহলে এগুলো কথাবার্তাগুলো পড়ানো হয়েছিল, এটা পুরাতন কথা। দেখো মূল ত্বকের বাইরে কোনো আবরণ নাই, কিন্তু কাণ্ড ত্বকের বাইরে এই দেখো কিউটিকলের আবরণ, কিউটিকলের আবরণ, কিউটিকল। কাণ্ড ত্বকের বাইরে কিউটিকলের আবরণ থাকে, কিন্তু মূল ত্বকের বাইরে কোনো কিউটিকলের আবরণ থাকে না। আমি বলেছিলাম এটা আরেকটা ত্বক, এই ত্বকের নাম অধোত্বক, অধোত্বক। দেখো কাণ্ডের ক্ষেত্রে অধোত্বক আছে, কিন্তু মূলের ক্ষেত্রে অধোত্বক নাই। এগুলো কথাবার্তাগুলো হয়েছে, পুরাতন কথা। এই পুরোটা যেহেতু এখানে অধোত্বক নাই, তাই এর কর্টেক্স অঞ্চলটা বড়, এটা কর্টেক্স অঞ্চল, কর্টেক্স, কর্টেক্স অঞ্চলটা এর বড়। আর এর কর্টেক্স অঞ্চল কি, এর কর্টেক্স অঞ্চল অধোত্বক থাকার কারণে কর্টেক্স অঞ্চলটা ছোট, কর্টেক্স অঞ্চল ছোট। তাহলে মূলের কর্টেক্স অঞ্চল বড়, আর কাণ্ডের কর্টেক্স অঞ্চল অধোত্বক থাকার কারণে কাণ্ডের কর্টেক্স অঞ্চল কি ছোট। এই কথাবার্তাগুলো কিন্তু হয়েছিল। এটা অন্ততক, এটা অন্ততক। দেখো মূলের ক্ষেত্রে যে মূলই হোক, একবীজপত্রী মূল হোক আর দ্বিবীজপত্রী মূল হোক, মূলের ক্ষেত্রে অন্ততক থাকবে এবং একস্তরী। একবীজপত্রী কাণ্ডের অন্ততক থাকে না, কথাগুলো কিন্তু লিখে দিয়েছিলাম তোমাদেরকে। একবীজপত্রী কাণ্ডের অন্ততক থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততক থাকে, সেটা হয় বহুস্তরী। বলেছিলাম একবীজপত্রী কাণ্ডের
অন্ততক থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততক থাকে, সেটা হয় বহিঃস্থলী। দ্বিবীজপত্রী সবই বেশি, তাই মনে হচ্ছে। এটাকে আমরা বলেছিলাম পেরিসাইকেল। দেখো লাল দিয়ে আঁকিয়েছি পেরিসাইকেল, পেরিসাইকেল বা পরিচক্র। এই পেরিসাইকেল মূল মানেই পেরিসাইকেল থাকবে এবং হবে একস্তরী। কাণ্ড মানে পেরিসাইকেল থাকবে এমন কোনো কথা নাই, যেমন একবীজপত্রী কাণ্ডের পেরিসাইকেল থাকে না। দ্বিবীজপত্রী কাণ্ডের পেরিসাইকেল থাকে হয় বহিঃস্থলী। একবীজপত্রী কাণ্ডের এক মূল মানেই পেরিসাইকেল থাকবে, হবে একস্তরী। এটা পেরিসাইকেল একস্তরী, দেখো পেরিসাইকেল একস্তরী। কিন্তু কাণ্ড মানেই যে পেরিসাইকেল থাকবে, একবীজপত্রী কাণ্ডের পেরিসাইকেল নাই। আর দ্বিবীজপত্রী কাণ্ডের পেরিসাইকেল আছে, সেটা হলো বহুস্তরী। এবার তোমাদেরকে জাইলেম ফ্লোয়েমের কথা বলেছিলাম। দেখো এই যে জাইলেম, সবুজ লাল দিয়ে জাইলেম দেখিয়েছি আর সবুজ দিয়ে ফ্লোয়েম দেখিয়েছি। জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। তোমরা জানো যে জাইলেম ফ্লোয়েম হচ্ছে এরকম আলাদাভাবে অবস্থান করলে একে আমরা অরিও বলি। এসব কথাবার্তাগুলো কিন্তু হয়ে গেছে তোমাদের। আর তোমার এখানে জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8। আমরা বলেছিলাম 5 বা 6 বা তার বেশি হলে সেটা একবীজপত্রী। তাহলে এটা একবীজপত্রীর মূল, তোমরা এটা বুঝতে পারছো, এটা একবীজপত্রীর মূল। এই চিত্র নিয়ে কিন্তু ছুটির যেদিন ছুটি হয়ে গেল সেদিন কিন্তু তোমাদের পড়ানো হয়েছিল। আজকে আমি যেটা পড়াতে চাচ্ছি সেটা হলো, দেখো অধ্যায়টার নাম টিস্যু ও টিস্যুতন্ত্র। অধ্যায়টার নাম টিস্যু ও টিস্যুতন্ত্র। আমরা টিস্যুতন্ত্র শুরু করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। টিস্যুতন্ত্র শুরু করতে চেয়ে আমরা ভাস্কুলার বান্ডল, দেখো আমরা টিস্যুতন্ত্রকে 3টে ভাগে ভাগ করেছিলাম। এটা একটু মিছিয়ে লিখি, পরে আবার আঁকাতে হবে। টিস্যুতন্ত্রকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। টিস্যুতন্ত্র 1 নম্বর এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, 2 নম্বর ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, 3 নম্বর ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। এই ভাস্কুলার টিস্যুতন্ত্র কিন্তু তোমাদের পড়া হয়ে গেছে, মনে পড়ে? সংযুক্ত, অরিয়, কেন্দ্রিক, এগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। আজকে যেটা পড়ার বিষয়, এই যে চিত্র দুইটা, এই চিত্র দুইটা কিন্তু এই 3টা টিস্যুতন্ত্রকে লিড করছে। ভালো করে দেখো বোর্ডে, এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। এই দেখো ত্বক, এই তো ত্বকে যা আছে, আমি সব বলবো কি আছে। ত্বকে যা যা আছে, পাখি দেখো তো চিল্লাচ্ছে কেন? ত্বকে যা যা আছে সব নিয়েই হলো ত্বকীয় টিস্যুতন্ত্র। আর পরিবহন টিস্যুতন্ত্র মানে জাইলেম ফ্লোয়েম নিয়ে পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র বাদ দাও, জাইলেম ফ্লোয়েম, পরিবহন টিস্যুতন্ত্র বাদ দাও। এটা বাদ দিয়ে যা আছে সেটা হলো ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। ঠিক আছে? তাহলে আমরা 3টা টিস্যুতন্ত্র দেখো। এপিডার্মাল টিস্যুতন্ত্র, ত্বক, নট অনলি মূলের ত্বক। এখানে ত্বক মানে মূল, কাণ্ড, পাতা, 3 জনের ত্বক নিয়ে কথা হবে। ঠিক আছে? ভাস্কুলার বান্ডল এটা তো আগেই পড়েছি। তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্র, আর ভাস্কুলার টিস্যুতন্ত্রকে বাদ দাও, ত্বকীয় টিস্যুতন্ত্রকে বাদ দাও, বাকি যা আছে সেটা হলো ভিত্তি টিস্যুতন্ত্র। ঠিক আছে? আমরা একে একে বলি। এই চিত্রটা আমরা বিছিয়ে দিলাম, এখানে লেখার জন্য আমরা ব্যবহার করছি। তাহলে দেখো, আমরা দুটো জিনিসে ভাগ করি, একটা বহিঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয় অঞ্চল আর অন্তঃস্থলীয় অঞ্চল। এই চিত্রকে আমরা 2টে ভাগে ভাগ করেছি। দেখো এই চিত্রটাকে আমরা 2টে ভাগে ভাগ করেছি, একটা বহিঃস্থলীয়, একটা অন্তঃস্থলীয়। অন্তঃস্থলীয়র আরেকটা নাম হলো স্থলীয় অঞ্চল। স্থলীয়, দেখো কি কি মিলে স্থলীয়, ভালো করে দেখো। পেরিসাইকেল, পেরিসাইকেল তোমরা এখানে এটা একটু পরে আমি শিখাবো। এখানে মজ্জা আছে, মজ্জা, মজ্জা আর মজ্জা রশ্মি শিখাবো। মজ্জা রশ্মি দেখাইনি, মজ্জা রশ্মি। পেরিসাইকেল, মজ্জা, মজ্জা রশ্মি।
এই তিনটে মিলে হলো স্টিলিয় বা অন্তঃস্টিলিয়। পেরিসাইকল, মজ্জা আর মজ্জা রশ্মি, এই তিনটে মিলে হলো স্টিলিয়। তাহলে বহিঃস্থিলিয় কাকে বলে? স্টিলির বাইরে যা তা বহিঃস্থিলি। তাহলে স্টিলির বাইরে কে কে আছে? অন্তত্বক, এখানে কি আছে? কর্টেক্স। আচ্ছা, আমি কিন্তু বলছি মূল কাণ্ড পাতা মিলে কথা হবে, এখানে কিন্তু অধোতক আছে কাণ্ডের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে নাই। কাণ্ডের ক্ষেত্রে কিন্তু অধোতক আছে। তাহলে অন্তত্বক, কর্টেক্স, অধোতক, এই তিনটা মিলে হলো বহিঃস্থির অঞ্চল। এটা তো ত্বকীয় টিস্যুতন্ত্র, সেটা তো আলাদা। তাহলে দেখো ভিত্তি টিস্যুতন্ত্র, আসলে ভিত্তি টিস্যুতন্ত্রকে আসলে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম, একটা হলো বহিঃস্থিলীয় অঞ্চল, একটা হলো অন্তঃস্থিলীয় অঞ্চল। ঠিক আছে? তাহলে ভিত্তি এই চিত্রে দেখো তিনটা টিস্যুতন্ত্র আছে, ত্বকীয় টিস্যুতন্ত্র আর ভাস্কুলার টিস্যুতন্ত্র, বাকিটা হলো ভিত্তি টিস্যুতন্ত্র। ভিত্তি টিস্যুতন্ত্রকে আমরা দুভাবে ভাগ করেছি, একটা হলো বহিঃস্থিলীয় অঞ্চল, বহিঃস্থিল মানে স্টিলির বাইরে, আর অন্তঃস্থিলি মানে স্টিলিকেই বলছে অন্তঃস্থিলি। তাহলে স্টিলি কি নিয়ে গঠিত? স্টিলি গঠিত হলো পেরিসাইকল, মজ্জা আর মজ্জা রশ্মি। এই দেখো পেরিসাইকল, মজ্জা আর মজ্জা রশ্মি দেখাইনি, দেখাচ্ছি। আর তোমার স্টিলির বাইরে যেটা বহিঃস্থিলি কি কি? অন্তত্বক, কর্টেক্স আর এখানে অধোতক, এই তিনটা মিলে হলো তোমার বহিঃস্থিলি। বহিঃস্থিলি প্লাস অন্তঃস্থিলি মানে হলো ভিত্তি টিস্যুতন্ত্র। ওকে, দেখো আমরা বলছি একটা একটা, আমরা এখানে তো আমাদের ভাস্কুলার টিস্যুতন্ত্র পড়া হয়ে গেছে। আমরা আসলে আজকে পড়ব এপিডার্মাল টিস্যুতন্ত্র আর ভিত্তি টিস্যুতন্ত্র নিয়ে। এপিডার্মাল টিস্যুতন্ত্রকে দেখো, এপিডার্মাল টিস্যুতন্ত্রকে দেখো। এপিডার্মাল টিস্যুতন্ত্র মানে কি? ত্বক। তাহলে দেখো প্লিজ, ত্বক নিয়ে আমি কিছু কথা বলছি, তোমরা শোনো। তোমরা সবাই জানো মূল ত্বক এপিব্লেমা আর কাণ্ড ত্বক এপিডার্মিস। মূল ত্বক তাহলে দেখো ত্বক নিয়ে কথা বলছি, ত্বক নিয়ে কথা বলছি, যেটা যে মূল ত্বক এপিব্লেমার, কাণ্ড ত্বক হলো এপিডার্মিস। তো ত্বকে আর যা যা আছে সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। দেখো তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে ক নম্বর ত্বক। ত্বক তোমাদের পড়িয়েছিলাম, এই অধ্যায়ে পড়িয়েছিলাম, ত্বকের উৎপত্তি কিন্তু প্রোটোডার্ম থেকে। ত্বকের উৎপত্তি কোথা থেকে? প্রোটোডার্ম থেকে। ত্বক এক স্তরী হতে পারে, আবার বহু স্তরীয় হতে পারে। মানে ত্বকের যে স্তরটা এক স্তরী হতে পারে, বহু স্তরীয় হতে পারে। যেমন বহু স্তরী দেখা যায় পরবীতে, পরবীর ত্বকে 3টা স্তর থাকে। আবার অর্কিডের ত্বকে অনেকগুলো স্তর, বহু স্তর। ঠিক আছে? ত্বকে তোমরা দেখেছো আজকের পড়াতে যে কাণ্ডের ত্বকে কিউটিকল আছে, কিন্তু মূলের ত্বকে কিউটিকল নাই। তাহলে ত্বকে যা যা আছে সব বলবো। তাহলে ক নম্বর ত্বক, তাহলে ত্বকে কাণ্ড ও পাতার ত্বকে কিউটিকল থাকে, কিউটিকল থাকে, কিন্তু মূলের ত্বকে কিউটিকল থাকে না। ঠিক আছে? তাহলে দেখো ত্বক নিয়ে আমরা কথা বলছি, আরো বলছি, শুনো।
তাহলে কাণ্ডের ত্বকে, পাতার ত্বকে কিউটিকল থাকে, মূলের ত্বকে কিউটিকল থাকে না। সাইকাস, পিনাস, ঘাস এদের ত্বকে আবার লিগনিন থাকে। জলজ উদ্ভিদের ত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে। ত্বক নিয়ে কিছু কথা বলছি, শুনো। কোন উদ্ভিদের ত্বকে কাণ্ডের ত্বকে পাতলা প্রাচীর কিন্তু বড় গহ্বর, পাতলা প্রাচীর কিন্তু বড় গহ্বর যুক্ত কোষ থাকে, তাকে বুলিফর্ম কোষ বলে। আবার কোন উদ্ভিদের ত্বকে মাইরেসিন কোষ থাকে, যেমন ক্রুসিফেরি গোত্র, যে গোত্রে উদ্ভিদের ঝাঁঝালো গন্ধ থাকে, যেমন সরিষা, এদের ত্বকে মাইরেসিন কোষ থাকে। মাইরেসিন একটা এনজাইম, ঝাঁঝালো পদার্থ, ত্বকে মাইরেসিন কোষ থাকে। ক্রুসিফেরি গোত্র CIFERA ক্রুসিফেরি গোত্রের সরিষা। আবার যদি বটের পাতার ত্বকে দেখো, বট গাছের পাতার ত্বকে লিথোসিস্ট কোষ থাকে, যা সিস্টোলিথ নামক পদার্থ ক্ষরণ করে। তোমরা তুলছো? তোমরা তুললে জানাও, লেখা বোঝা যায় না। হ্যাঁ, রিবা লিখেছে, ভাই লেখা কিছু বোঝা যায় না। লেখা বোঝা যায়? লেখা বোঝা যায় না বলছে। আচ্ছা, আমি একটু বড় করে লিখছি, একটু জানাও আমাকে, এরপরে আমি একটু বড় করে লিখছি, ঠিক আছে? তাহলে ত্বকের দেখো, ক্রুসিফেরি গোত্রে সরিষা বটে সিস্টোলিথ কোষ থাকে, লিথোসিস কোষ থাকে, যা সিস্টোলিথ পদার্থ ক্ষরণ করে, ঠিক আছে? এইরকম ত্বকে আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র পড়ছি, একটু দেখো। ত্বকীয় টিস্যুতন্ত্র দেখো তোমরা। ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে 1 নম্বর বলছি ত্বক। ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে ক নম্বর বলছি ত্বক। একটু লেখা বোঝা যাচ্ছে কিনা বলো। খ নম্বর ত্বকের উপবৃদ্ধি, মানে ত্বক থেকে যা বের হয়, দেখা যাচ্ছে ত্বকের উপবৃদ্ধি, ত্বক থেকে যা বের হয়, এই যে যা দেখতে পাচ্ছ, এই যে ত্বক থেকে কি বের হয়েছে দেখতে পাচ্ছ, কি রোম বের হয়েছে। মূল ত্বক থেকে মূল রোম, কাণ্ড ত্বক থেকে কাণ্ডরোম, এগুলো কথাবার্তা তো বলা হয়ে গেছে। মূল রোম এককোষী, কাণ্ডরোম একবীজপত্রী কাণ্ডরোম থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডরোম থাকে, বহুকোষী, এই কথাগুলো এখানে আসবে। তো ত্বকের উপবৃদ্ধির মধ্যে 1 নম্বর রোম, ঠিক আছে? রোম বা ট্রাইকোম বলা যায়, রোম বা ট্রাইকোম, ঠিক আছে? রোম বা ট্রাইকোম বলা যায়। তো তোমরা জানো কার রোম আছে, কার রোম নাই, কার রোম এককোষী, কার রোম বহুকোষী, সব এর ভিতরে লিখবা তোমরা।
2 নম্বর কোলেটাস। কোলেটাস, কোলেটাস, বহুকোষী রোমকে কোলেটাস বলে। বহুকোষী রোমকেই কোলেটাস বলে। বহুকোষী রোমকেই কোলেটাস বলে। 3 নম্বর শল্ক, যেকে ইংরেজিতে আমরা স্কেল বলি, শল্ক। ঠিক আছে, বিশেষ ধরনের রোমকে শল্ক বলে। বিশেষ ধরনের রোমকে শল্ক বলে। এই তোমরা জানো এই শল্ক পাতার উপরে থাকলে পাতার প্রস্বেদন কমে যায়, এবং মনে রাখবা শল্কের নিচে কোনো গ্রন্থি থাকে না। মনে করো যে এটা একটা শল্ক, এর নিচে কোনো গ্রন্থি থাকবে না, গ্রন্থি থাকে না। ঠিক আছে, তাহলে ত্বকের উপবৃদ্ধির মধ্যে একটা বলছি রোম বা ট্রাইকোম, একটা বলছি কোলেটাস। কোলেটাস মানে হলো বহুকোষী রোম। শল্ক বা স্কেল এটা একটা বিশেষ ধরনের রোম। এই রোমের নিচে কোনো গ্রন্থি থাকে না, এবং রোম পাতাতে থাকলে, এই শল্ক যদি পাতাতে থাকে, সেই পাতার প্রস্বেদন হার কমে যায়। এটা মরুজ উদ্ভিদের জন্য খুব ভালো। ঠিক আছে, আচ্ছা, আরো থাকতে পারে, যেমন উপবৃদ্ধির মধ্যে 1 2 3 4 নম্বর থলি থাকতে পারে। তোমরা জানো এই থলি দংশক থলি হতে পারে, দংশক থলি হতে পারে। কোন কোন উদ্ভিদ এই থলিতে পানি ধরে রাখে। মনে করো যে এটা রোমের নিচে এরকম থলি থাকে, এই থলির মধ্যে পানি থাকে, যেমন বরফ উদ্ভিদ। বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা খুব কঠিন। লিখবো একটু, মেসেম, MESSEM, মেসেম ব্রায়ানথিমাম, এটা হলো জেনাস নাম। মেসেম, MESSEM, মেসেম ব্রায়ান, BRYAN, ব্রায়ানথিমাম, THEMUM, মেসেম ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম, CRYS, ক্রিস্টালিনাম। এটা হলো প্রজাতি। তাহলে মেসেম ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম এই বরফ উদ্ভিদ তার থলির মধ্যে পানি ধরে রাখে, শীতকালে এই পানিটা বরফে পরিণত হয়, তাই এর নাম হচ্ছে বরফ উদ্ভিদ। ঠিক আছে, থলি। আবার কোন কোন এই থলির মধ্যে পয়জন বিষ থাকে, কোন কোন থলির মধ্যে এরকম বিষ থাকে। তোমরা নিশ্চয়ই বিচুতি পাতা, আলকুশি এদের নাম শুনেছো। এই পাতাগুলো যদি গায়ে ফুটে তাহলে আমাদের চুলকায় ওই জায়গাটাতে, কেননা এই জায়গাতে পয়জন থাকে। এই রোমটা যখন তোমার শরীরের মধ্যে ঢুকে যায়, তখন এর মধ্যে যে পয়জন থাকে সেটাও তোমার শরীরের মধ্যে ঢুকে, যে জায়গাতে ঢুকে সেখানে জ্বলতে থাকে বা চুলকায়। ঠিক আছে, এগুলো সবই হলো কি আমরা ত্বকের মধ্যে পড়লাম, ত্বকের উপবৃদ্ধি। তাহলে ত্বকীয় টিস্যু তন্ত্রের মধ্যে 1 নম্বর আমরা পড়লাম কি ত্বক। 2 নম্বর আমরা পড়লাম ত্বকের উপবৃদ্ধি। ঠিক আছে, এখন আমরা পড়ব, তোলা হয়েছে তোমাদের, তুলেছো, তাহলে দেখো তো আমরা ত্বকীয় টিস্যু তন্ত্রই পড়ছি। তাহলে 1 নম্বর ত্বক, 2 নম্বর ত্বকের উপবৃদ্ধি, 3 নম্বর ত্বকের বিদ্যমান ছিদ্র বা রন্ধ্র। তোমরা জানো পাতার ত্বকে রন্ধ্র থাকে, সেটাকে আমরা পত্ররন্ধ্র বলি। পাতার ত্বকে ছিদ্র থাকে, যেটাকে আমরা পত্ররন্ধ্র বলি। তোমরা সবাই এই পত্ররন্ধ্র নিয়ে একটা মানে নবম অধ্যায়ে 2 দিন ধরে ক্লাস হবে পত্ররন্ধ্র নিয়ে।
তোমরা জানো যে পাতাতে এরকম পত্ররন্ধ্র থাকে, দুইটা রক্ষী কোষ দিয়ে ঘেরা। এই ছিদ্রটা হলো পত্ররন্ধ্র, দুইটা রক্ষী কোষ দিয়ে ঘেরা থাকে, রক্ষী কোষ। ঠিক আছে, এই পত্ররন্ধ্র এটা পাতাতে থাকে। এই রন্ধ্রের মধ্যে দুইটা জিনিস আমরা পড়বো এবং সেটা পার্থক্য আকারে পড়বো, খুবই ইম্পর্টেন্ট এখন পড়বো তোমাদেরকে। পাতাতে পত্ররন্ধ্র ছাড়াও আরেকটা আছে পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড, হাইড্রাথোড, হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র। ঠিক আছে, এই পানি পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র কি জিনিস একটু ভালো করে শোনো, তোমরা একটু লিখো, আমি তোমাদেরকে বলি, একটু লিখো। পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র। তোমরা সবাই জানো পত্ররন্ধ্র থাকে পাতাতে, ঠিক আছে, পাতার উপরের ত্বকে, কোন নিচের ত্বকেও থাকে। পানি পত্ররন্ধ্র থাকে পাতার কিনারায়, পানি পত্ররন্ধ্র থাকে পাতার কিনারায়। পত্ররন্ধ্র দিয়ে বাষ্পাকারে পানি বের হওয়াকে প্রস্বেদন বলে, আর পানি পত্ররন্ধ্র দিয়ে তরল আকারে পানি বের হয়ে যাওয়াকে গাটেশন বা এক্সুডেশন, এক্সুডেশন বা পানি নির্গমন, পানি নির্গমন বা পানি চুয়ানো বলে। লিখে নাও একটু, দেখো পত্ররন্ধ্র দিয়ে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে প্রস্বেদন, আর পানি পত্ররন্ধ্র দিয়ে তরল আকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে গাটেশন বা এক্সুডেশন, EXUDATION, এক্সুডেশন বা পানি নির্গমন বা পানি চুয়ানো, পানি নির্গমন বা পানি চুয়ানো। হ্যাঁ, ওই পানি পত্ররন্ধ্রকে আমরা পানি রন্ধ্র বলছি। ঠিক আছে, তাহলে পানি পত্ররন্ধ্র। ঠিক আছে, আচ্ছা তোমরা দেখলে একটু আগে পত্ররন্ধ্র ঘেরা থাকে কি দিয়ে? পত্ররন্ধ্র ঘেরা থাকে রক্ষী কোষ দিয়ে, আর এই পানি পত্ররন্ধ্র ঘেরা থাকে এপিথেম কোষ দিয়ে, এপিথেম কোষ। খুব ইম্পর্টেন্ট পার্থক্য, এটা ঘেরা থাকে রক্ষী কোষ দিয়ে আর এটা ঘেরা থাকে এপিথেম কোষ দিয়ে। ঠিক আছে, প্রস্বেদনের সময় বাষ্পের সাথে খনিজ লবণ, খনিজ লবণ বের হয় না, কিন্তু পানি পত্ররন্ধ্র দিয়ে গাটেশনের সময় খনিজ লবণ বের হয়, খনিজ লবণ বের হয়। ঠিক আছে, তাহলে প্রস্বেদনের সময় তোমার বাষ্পের সাথে খনিজ লবণ বের হয় না, কিন্তু পানি পত্ররন্ধ্র দিয়ে যখন গাটেশন হয় তখন তরলের সাথে খনিজ লবণ বের হয়। ঠিক আছে, তারপরে প্রস্বেদন সাধারণত দিনের বেলায় হয়, দিনের বেলায় হয়, আর গাটেশন হয় আর্দ্র গরম, আর্দ্র গরম রাতের বেলায়, আর্দ্র গরম রাতের বেলায়। ঠিক আছে, প্রস্বেদন দিনের বেলায় তো সাধারণত হয়, রাতের বেলাতে প্রস্বেদন হয়ে থাকে, কিছু মরুজ উদ্ভিদের রাতের বেলাতে প্রস্বেদন হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু সাধারণত দিনের বেলায় প্রস্বেদন হয়, আর আর্দ্র গরম রাতের বেলায় গাটেশন হয়। ঠিক আছে, সকল উদ্ভিদের পাতাতেই পত্ররন্ধ্র থাকে, কিন্তু সকল উদ্ভিদের পাতাতে পানি পত্ররন্ধ্র থাকে না। যেমন ঘাস জাতীয় উদ্ভিদ, টমেটো, কচু, টমেটো ঘাস জাতীয় উদ্ভিদ, তারপরে তোমার স্ট্রবেরি, দোপাটি ফুল, এগুলোতে তোমার
পানিপত্ররন্ধ্র থাকে, এগুলোর পাতার কিনারায়। ঠিক আছে, তাহলে তোমরা খুব ইম্পর্টেন্ট এই পাঠ্যটা ভালো করে পড়বা। আর কোষছেদন নিয়ে তো এখন তোমাদের এই অধ্যায়ে পত্ররন্ধ্র প্রকারভেদ দেওয়া আছে, কিন্তু আমরা পত্ররন্ধ্র প্রকারভেদ এই অধ্যায়ে পড়বো না। নবম অধ্যায়ে গিয়ে পত্ররন্ধ্র প্রকারভেদ পড়বো, কোষছেদন পড়বো, তখন আমরা এটা ভালো করে পড়বো। ঠিক আছে, তাহলে দেখো মিশিয়ে দিলাম। আচ্ছা, রক্ষী কোষ গার্ড সেল যেমন পত্ররন্ধ্রকে ঘিরে রাখে, তেমনি এপিথেম সেল পানি পত্ররন্ধ্রকে ঘিরে রাখে। এটা এক ধরনের কোষ, ওটা এক ধরনের কোষ। ওকে, এপিথেম এক ধরনের কোষ যা তোমার পানি পত্ররন্ধ্রকে ঘিরে রাখে। আচ্ছা, তাহলে দেখো তোমরা, আমরা করতে চেয়েছিলাম 1 নম্বর ত্বকীয় টিস্যুতন্ত্র, আমরা কিন্তু ত্বকীয় টিস্যুতন্ত্র পড়ে ফেললাম। ত্বকীয় টিস্যুতন্ত্র পড়তে গিয়ে আমরা ত্বক পড়েছি, আমরা ত্বকের উপবৃদ্ধি পড়েছি, ত্বকে বিদ্যমান ছিদ্র পড়েছি। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র পড়া শেষ। আমরা তো ভাস্কুলার টিস্যুতন্ত্র আগেই পড়েছি, এখন আমরা পড়ব ভিত্তি টিস্যুতন্ত্র। এটা ইম্পর্টেন্ট হলো এমসিকিউ এর জন্য। ভিত্তি টিস্যুতন্ত্র হলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি আগেই বলেছি ভিত্তি টিস্যুতন্ত্রকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হলো বহিঃস্টিলীয় অঞ্চল। তো দেখো বহিঃস্টিলীয় অঞ্চলের মধ্যে কি কি আছে তোমরা একটু দেখো। বহিঃস্টিলীয় অঞ্চলের মধ্যে ক নম্বর কি আছে? অধোত্বক। অধোত্বক থেকে একটা কথা মনে রাখলেই হবে, অধোত্বক স্ক্লেরেনকাইমা বা কোলেনকাইমা দিয়ে গঠিত। কোলেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। তোমরা তো সবাই জানো অধোত্বক শুধুমাত্র কাণ্ডে আছে, পাতাতে নাই। শুধুমাত্র কাণ্ডে আছে, মূলে নাই। শুধুমাত্র কাণ্ডে আছে, মূলে নাই। তাহলে অধোত্বক শুধুমাত্র কাণ্ডে আছে। স্ক্লেরেনকাইমা একবীজপত্রীর কাণ্ড, একবীজের কাণ্ড স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। আর দ্বিবীজের কাণ্ড কোলেনকাইমা দিয়ে গঠিত। তাহলে অধোত্বক এটুকু মনে রাখো, অধোত্বক স্ক্লেরেনকাইমা বা কোলেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। তাহলে তোমরা স্ক্লেরেনকাইমার কাজ জানো, আমি পড়েছি তোমাদের টিস্যু পড়াতে সময়। তাহলে স্ক্লেরেনকাইমার কাজ হলো দৃঢ়তা প্রদান করা। আর কোলেনকাইমা জীবিত, তাহলে অধোত্বক কখনো কখনো খাদ্য সঞ্চয় করতে পারবে, আর মৃত হলে তো দৃঢ়তা প্রদান করবে। স্ক্লেরেনকাইমা তো মৃত, তাহলে কখনো কখনো কোন উদ্ভিদে অধোত্বক স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত, এ কারণে তারা দৃঢ়তা প্রদান করে। আবার কোন উদ্ভিদে অধোত্বক কি কোলেনকাইমা দিয়ে গঠিত, তাই তারা খাদ্য সঞ্চয় করেও রাখতে পারে। ওকে, তাহলে বহিঃস্টিলীয়ের মধ্যে ক নম্বর অধোত্বক গেল। অধোত্বকের পরে খ নম্বর অন্তত্বক। অন্তত্বক নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, ভালো করে শোনো তোমরা সেগুলো। তোমরা সবসময় দেখেছো মূল মানে অন্তত্বক থাকবে, কাণ্ড মানে অন্তত্বক থাকবে এমন কোনো কথা নাই। কারণ একবীজপত্রী কাণ্ডের অন্তত্বক থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তত্বক থাকে, সেটা হয় বহুকোষী। এটা তোমরা শিখেছো। তাহলে দেখো মূলের অন্তত্বকের কোষগুলা সুবেরিন, লিগনিন ইত্যাদি জমা রেখে ফিতার মতো আকৃতি হয়। তাহলে আবার বলছি, মূলের অন্তত্বকের কোষগুলা সুবেরিন, লিগনিন ইত্যাদিকে জমা রেখে ফিতার মতো আকৃতি হয়। তখন এই ফিতার নাম দেওয়া হয় ক্যাসপেরিয়ান ফিতা। বিজ্ঞানী ক্যাসপেরি নাম অনুসারে নামকরণ করা হয়েছে ক্যাসপেরিয়ান ফিতা।
ঠিক আছে, তাহলে আরেকবার বলি, খুবই ইম্পর্টেন্ট 1 মার্কের প্রশ্ন, যে অন্তত্বকের মূলের অন্তত্বকের কোষগুলা সুবেরিন, লিগনিন ইত্যাদি জমা রেখে ফিতার মতো আকৃতি ধারণ করে, তখন এর নাম হয় ক্যাসপিরিয়ান ফিতা বা ক্যাসপিরিয়ান স্ট্রিপ। স্ট্রিপ মানে ফিতা বা সুতা, ক্যাসপিরিয়ান স্ট্রিপ। ক্যাসপেরিন নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এখন তোমাদেরকে যেহেতু বলছি যে কাণ্ডেও অন্তত্বক থাকতে পারে, সেটা অবশ্যই দ্বিবীজপত্রী কাণ্ডে। দ্বিবীজপত্রী কাণ্ড অন্তত্বক থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু বলি, লেখা হয়েছে উপরে লিখছি, দেখো উপরে লিখছি, দ্বিবীজপত্রীর কাণ্ডের অন্তত্বকের কোষে, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তত্বকের কোষে তোমার সুবেরিন, লিগনিন থাকে না, সুবেরিন মানে ক্যাসপিরিয়ান ফিতা থাকে না কোষে। ক্যাসপিরিয়ান ফিতার পরিবর্তে সেখানে শ্বেতসার জমা হয়, তখন তাকে স্টার্চ সিট বলে। তাহলে কি দাঁড়ালো, যে দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তত্বকের কোষে ক্যাসপিরিয়ান ফিতা থাকে না, সেই ক্যাসপিরিয়ান ফিতার পরিবর্তে সেখানে ত্বকের কোষে, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তত্বকের কোষে শ্বেতসার জমা হয়, তখন তাকে আমরা স্টার্চ সিট বলি। খুব ইম্পর্টেন্ট 1 মার্কের প্রশ্ন, স্টার্চ সিট কি, ক্যাসপিরিয়ান ফিতা কি, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো আমরা তোমার অন্তত্বক করতে চাচ্ছি, তাহলে আমরা বহিঃস্থলীর মধ্যে অধোতক করলাম, অন্তত্বক করলাম, এবার কি পেরিসাইকেল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অধোতক করলাম, অন্তত্বক করলাম। আচ্ছা, ও পেরিসাইকেল তো ওই তোমার স্টিলের মধ্যে, এটা পরে আসছে। আরেকটা কথা বাকি থাকলো, বহিঃস্থলীর মধ্যে আরেকটা কথা বাকি থাকলো, বহিঃস্থলীর মধ্যে কর্টেক্স নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি। কর্টেক্স, তাই না? মনে রাখবা, কর্টেক্স মানে প্যারেনকাইমা কোষ। আর তোমরা সবাই জানো প্যারেনকাইমা কোষ কি হয়, খাদ্য তৈরি করতে পারে, খাদ্য জমা রাখতে পারে, খাদ্য পরিবহন করতে পারে। হ্যাঁ, তাহলে বহিঃস্থলীর মধ্যে আমাদের কি কি গেল, অধোতক, অন্তত্বক আর কর্টেক্স। এবার আসো পেরিসাইকেল, যেটা আমি বলছিলাম, এবার আসো অন্তঃস্থলী বা স্টিলি যেটা আমরা বলি, এর মধ্যে 1 নম্বর পেরিসাইকেল বা পরিচক্র। তোমাদেরকে দেখিয়েছি, এই দেখো আছে এখনো বোর্ডে, মূল মানেই পেরিসাইকেল থাকবে, যে পেরিসাইকেল, মূল মানেই পেরিসাইকেল থাকবে। দেখো ভালো করে, মূল মানেই পেরিসাইকেল থাকবে। ঠিক আছে, এবং হবে একস্তরী। কাণ্ড মানে পেরিসাইকেল থাকবে এমন কোনো কথা নাই। আমি বলেছি তোমাদের, একবীজপত্রী কাণ্ডের পেরিসাইকেল থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডের পেরিসাইকেল থাকে, হয় বহুস্তরী। ঠিক আছে, তো তোমার পেরিসাইকেল শুধু প্যারেনকাইমা বা শুধু স্ক্লেরেনকাইমা
বা উভয় কোষের সংমিশ্রণে তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে পেরিসাইকেল কি দিয়ে তৈরি হয়? শুধু প্যারেনকাইমা বা শুধু স্ক্লেরেনকাইমা বা উভয় কোষের সংমিশ্রণে পেরিসাইকেল তৈরি হয়। এখানে একটা ইম্পর্টেন্ট 1 মার্কের প্রশ্ন আছে। স্ক্লেরেনকাইমা কোষ স্ক্লেরেনকাইমা যদি শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, স্ক্লেরেনকাইমা যদি শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, তখন তাকে দেখা যায় নিচে, তখন তাকে হার্ড বাস্ট বা বান্ডল ক্যাপ বা গুচ্ছ টুপি বলে। খুব ইম্পর্টেন্ট কথা, তুলে নাও। স্ক্লেরেনকাইমা যদি শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে তাহলে তাকে বান্ডল ক্যাপ বা হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি বলা হয়। যেমন কুমড়া, সূর্যমুখী এসব কাণ্ডে দেখা যায়। তুলে নাও। হয়েছে। তাহলে আমরা অন্ত্যেষ্টির মধ্যে 1 নম্বর পেরিসাইকেল দেখো সবাই। 2 নম্বর মজ্জা, ইংরেজিতে বলে পিথ বা মেডুলা। মজ্জা ভালো করে দেখো সবাই, ভালো করে দেখো। এই দেখো এই জায়গাটা কেন্দ্র, এই জায়গাটাতে মজ্জা থাকে। এই জায়গাটা মজ্জা। মজ্জা প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। তাহলে প্যারেনকাইমার কাজ তো তোমরা জানো, খাদ্য তৈরি, খাদ্য পরিবহন, খাদ্য জমা। তাহলে মজ্জার কাজ বুঝতে পারছো। একটা কথা বলে রাখি, একবীজপত্রীর মূল ও দ্বিবীজপত্রীর কাণ্ডে মজ্জা বড় ও সুস্পষ্ট। মনে রাখবা, দ্বিবীজপত্রী তো তোমাদের সিলেবাসেই নাই। দ্বিবীজপত্রী শুধু একবীজপত্রী আছে। তো মনে রাখবে, একবীজপত্রীর মূল এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে মজ্জা বড় এবং সুস্পষ্ট। ঠিক আছে। তাহলে উল্টা কথা যদি বলি, কি দ্বিবীজপত্রীর মূল মজ্জা নাই বললেই চলে, আর একবীজপত্রীর কাণ্ড মজ্জা নাই। এই কথাটা মনে রাখো। ঠিক আছে। মজ্জা কোন উদ্ভিদের ক্ষেত্রে, ভালো করে কথাটা শুনো, কোন উদ্ভিদের ক্ষেত্রে এই মজ্জাটা গলে যায়। গলে গেলে ফাঁকা জায়গা সৃষ্টি হয়। যেমন কি পেঁপের কাণ্ড, লাউয়ের কাণ্ড। তাহলে মজ্জা গলে গেলে একটা বড় গহ্বরের সৃষ্টি হয়। ঠিক আছে। ওকে। তাহলে অন্ত্যেষ্টির মধ্যে কি পেরিসাইকেল,
মজ্জা তাহলে প্যারেনকাইমা দিয়ে গঠিত। কোথায় মজ্জা বড় হয়? একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী কাণ্ডে মজ্জা বড় এবং সুস্পষ্ট হয়। দ্বিবীজপত্রী মূলে মজ্জা নাই বললে চলে, খুবই সামান্য, আর একবীজপত্রী কাণ্ডে মজ্জা নাই। ঠিক আছে। 3 নম্বর মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি বা মেডুলারি রে। দেখো ভালো করে সবাই, প্লিজ ভালো করে দেখো। এই দেখো, আমি একটু ভালো করে একটু মুছিয়ে দিয়ে দেখাই তোমাদেরকে, জায়গা লাগবে তো, মুছিয়ে দিয়ে দেখাই। দেখো এটাকে মজ্জা, এগুলো মজ্জা। দেখো এটাকে, এটা ফ্লোয়েম, এটাকে লালটা জাইলেম, এটাকে, এটা পেরিসাইকেল, দেখো পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত জাইলেম আর ফ্লোয়েমের মাঝে যে প্যারেনকাইমা টিস্যুগুলো রশ্মির মতো অবস্থান করছে, তাই মজ্জা রশ্মি। আবার বলি, দেখো মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যে প্যারেনকাইমাগুলো রশ্মির মতো অবস্থান করছে, তাহাই মজ্জা রশ্মি। আবার বলছি, মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যে প্যারেনকাইমা টিস্যু রশ্মির ন্যায় অবস্থান করছে, তাকেই বলে মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, দ্বিবীজপত্রীতে মজ্জা রশ্মি থাকে। তোমাদের তো দ্বিবীজপত্রী উদ্ভিদ সিলেবাসেই নাই। ঠিক আছে। তাহলে দেখো তো ভাই, অন্তঃস্থলীয় অঞ্চল হলো কিনা আমাদের? হয়েছে? অন্তঃস্থলীয় অঞ্চল হয়েছে। তাহলে আমরা বলেছি বহিঃস্থলী আর অন্তঃস্থলী, এই দুইটা মিলে হলো ভিত্তি টিস্যুতন্ত্র। তাহলে আজকে আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র পড়লাম, এপিডার্মাল টিস্যুতন্ত্র যাকে বলে। আজকে আমরা ভিত্তি টিস্যুতন্ত্র পড়লাম, আর ভাস্কুলার টিস্যুতন্ত্র তো আমরা আগেই পড়েছি। আচ্ছা, আজকে একটা কথা বলতে ভুলে গেছি, একটু দেখো কথাটা, এটা একটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন। দেখো তোমাদেরকে আজকে আমরা একটু বললাম যে মূলের, একটু আগে পড়লাম, মূলের অন্তঃত্বকের কোষগুলো সুবেরিন, লিগনিন এগুলো জমা রেখে ক্যাসপিরিয়ান ফিতা তৈরি করে, তাই না? ক্যাসপিরিয়ান ফিতা তৈরি করে। তবে এই অন্তঃত্বকের কোষ যদি পাতলা হয়, অন্তঃত্বকের কোষ যদি পাতলা হয়, অন্তঃত্বকের কোষ যদি পাতলা হয়, তাহলে তাকে পারণ সেল, পারণ কোষ বা প্যাসেজ সেল, প্যাসেজ সেল বলে। ঠিক আছে, এই কথাটা মনে রাখো। ক্যাসপিরিয়ান ফিতার পাশাপাশি আরেকটা মনে রাখো, অন্তঃত্বকের কোষগুলো যদি পাতলা হয়, তাহলে তাকে পারণ কোষ বা প্যাসেজ সেল বলে। এটা একটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন। আচ্ছা, তাহলে দেখো এই চিত্র, আজকে আমরা দুই চিত্র মিলে, মানে আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র আর ভাস্কুলার টিস্যুতন্ত্র শেষ। আর দুইটা কথা বললে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে। আমরা বলেছিলাম যে একটা ক্লাস আমাদের বাকি ছিল অষ্টম অধ্যায়ে, সেই একটা ক্লাস আমরা একটু করলাম। যদিও তো এই শেষ না, আবার যেদিন সুযোগ হবে ক্লাসে ঢোকার, সেদিন আবার ক্লাসে ঢুকে তো এগুলো আবার হবে। তো তোমরা যেন বসে না থেকে, তোমরা যেন এগুলো মানে চালিয়ে যেতে পারো, পড়ালেখা তো অসুবিধা না হয়। তোমরা দেখো, আমরা শিখেছি, তোমাদেরকে এগুলো শিখিয়েছি। এক্সার্ক কি? এক্সার্ক মনে পড়ে? এক্সার্ক, এন্ডার্ক। দেখো প্রোটোজাইলেম
পরিধির দিকে, প প বলেছিলাম, প্রোটোজাইলেম পরিধির দিকে, প প, প্রোটোজাইলেম পরিধির দিকে তাকে বলে এক্সাক্ট। ঠিক আছে, প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, এটাকে আমরা বলেছিলাম এক্সাক্ট। এন্ডার উল্টা, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে আর মেটাজাইলেম পরিধির দিকে। খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো।